সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কথা দিয়েছিলাম যে ধারাবাহিকভাবে এখন থেকে বিভিন্ন ধরনের টিপস এবং পাওয়ারফুল যে টিপসগুলো রয়েছে সেগুলো শেয়ার করব। তারই ধারাবাহিকতা আজকে তৃতীয় টিপস সংক্রান্ত ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত অনেকের রিকোয়েস্ট এবং অনেকের প্রত্যাশিত একটা টপিক, সেটা হচ্ছে যে কিভাবে আমরা দ্রুত অ্যাপ্রুভ পেতে পারি মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে ফাইল দিলে, যাতে দ্রুত অ্যাপ্রুভাল পান আর সেই সঙ্গে হচ্ছে ফাইলের রিজেক্ট যাতে কম হয়। শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক সব জায়গায় এখন ফাইল দিলেই সবার একটা কমন সমস্যা, ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে, তাই না? তো এই রিজেক্ট করা বা ফাইল অ্যাপ্রুভের যে বিষয়টা, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এতগুলো ফ্যাক্টর আছে যে আপনাদেরকে ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আমি ফ্যাক্ট বলে দেব এবং টিপস শেয়ার করব। আপনারা যদি অনুসরণ করেন এখন থেকে দ্রুত ফাইল আপলোড হবে, অ্যাপ্রুভ হবে, সেই সঙ্গে রিজেক্টের পরিমাণ কমে যাবে আর সেই সঙ্গে ফাইলগুলোর বিক্রয়ও বৃদ্ধি পাবে। সবচাইতে এখানে একটা মেইন বিষয় কাজ করে যে আপনি হাজার হাজার ফাইল আপলোড করলেন, অ্যাপ্রুভ করালেন, তাতে তো কোনো যায় আসে না যদি না সেগুলো সেল হয়। তার চাইতে বরং যদি 100টা মাত্র ফাইল অ্যাপ্রুভ করা থাকে কোয়ালিটি সম্পন্ন এবং সেখান থেকেই ভালো সেল হচ্ছে, তাহলে তো আপনার হাজার হাজার ফাইল অ্যাপ্রুভের দরকার নেই, তাই না? ওই অল্প কয়েকটা ফাইল থেকেই ভালো ইনকাম করতে পারবেন। তো আশা করছি কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ধাপে ধাপে। আর আপনাদের যে ফাইল অ্যাপ্রুভ হয় না, রিজেক্ট হয় বা সময় নিচ্ছে, এটার অনেক কারণ রয়েছে। তার অন্যতম কারণটাই হচ্ছে আপনারা ম্যাক্সিমাম যারা শুরু করতেছেন তারা কিন্তু এআই দিয়ে কাজ করতেছেন, সেই সঙ্গে অনেকের গ্রাফিক্স ডিজাইনের বিন্দুমাত্র ধারণা নাই। বর্তমানে এআই আমরা ব্যবহার করছি, ফলে আপনারা যেটা করেন, হয়তো ইউটিউবে ভিডিও দেখেন বা অন্য কোথাও ভিডিও দেখে হালকা একটু ধারণা নিয়েই কাজগুলো শুরু করেন, তাই অসংখ্য ভুল থাকে যেটা আপনারা ধরতেই পারেন না। তো যাই হোক, ব্যাপার না, যেহেতু আমরা এআই দিয়ে কাজ করতেছি, তো এআই দিয়ে ফাইল তৈরি করলে যে রিজেক্ট হয় এটার কোনো মানে নেই। আপনাদের অনেকেরই ধারণা যে হ্যাঁ, এআই দিয়ে ফাইল তৈরি করতেছি জন্য হয়তো বা ফাইলগুলো রিজেক্ট করতেছে বেশি। এটার কোনো কারণ নাই। আমি যাদেরকে শেখাচ্ছি এ পর্যন্ত প্রায় 1000 খানেক লোককে গাইড করেছি আমি এআই এর উপর ডিপেন্ড করে। সবার ফাইল অ্যাপ্রুভ হচ্ছে এবং সবাই সেল করতে সক্ষম হচ্ছে। তো কিছু কিছু বিষয় থাকে পাবলিকলি আসলে ডিসকাস করাটা খুবই মুশকিল, কারণ আমাদের এই সেক্টরগুলোতে যথেষ্ট কম্পিটিটর বৃদ্ধি পেয়েছে। আরও যদি একদম পাবলিকলি বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তো অসংখ্য কম্পিটিটর তৈরি হবে, যার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় পাবলিকলি দেয়া হয় না। তবে এবার যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি যে অনেক বিষয় যেগুলো পাবলিকলি বলি না, পেইড কোর্সে হয়তো বলি, সেটা এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। বাকিটা নির্ভর করবে আপনাদের উপর যে কতটুকু কন্টিনিউ করব, কারণ আপনাদের যদি রেসপন্স না পাই, কমেন্ট না পাই যে আসলে বিষয়গুলো আপনাদের উপকারে আসতেছে কিনা। আমি চাই মানুষের উপকার করতে। এখন একটা ভিডিও বানালাম, যদি উপকার না হয় তাহলে সেইভাবে ভিডিও অযথায় বানিয়ে যাওয়াটা আমার মনে হয় না উচিত হবে। এই কারণে আপনাদের রেসপন্স চাই, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা কি বিষয়গুলো কভার করব, এই বিষয়গুলো এখানে 6টা টিপস, পাওয়ারফুল 6টা টিপস থাকবে একটা ভিডিওতেই, যে কারণে ফাইলগুলো রিজেক্ট হয় বা যে কারণে ফাইলগুলো অ্যাপ্রুভ হবে সেই কারণগুলো ব্যাখ্যা করব। টিপস নাম্বার হচ্ছে ডিটেইলস, ঠিক আছে? তো চলেন প্রথমে আমরা এই ফ্যাক্টটা নিয়ে আলোচনা করি। তো যেহেতু আমরা অনেকেই নতুন গ্রাফিক্স ডিজাইন শুরু করেছি, যার কারণে এই বিষয়গুলো আমরা খুব কম বুঝি। গ্রাফিক্স ডিজাইনের যে ফ্যাক্ট, ডিটেইলিং, তো ডিটেইলিংটা বোঝানোর জন্য আমি যদি এখানে নিয়ে আসি, এটা একটা নিয়ে আসি, এই দুটা কন্টেন্ট এবং এই কন্টেন্টটা, এই 3টা কন্টেন্টকে আপনাদের এই ডিটেইলিং বোঝানোর জন্য যথেষ্ট হবে বলে মনে করি। এদিকে নিয়ে আসি, এই কন্টেন্টটা এখানে রাখি। তো এখানে আমি দেখাই যে এই কন্টেন্টটা একটা কি, কুকুরের শিলইটি, ঠিক আছে? তো এখানে কুকুরের শিলইটি যথেষ্ট সুন্দর হয়েছে, ট্রেসিং কোয়ালিটি, এভরিথিং সব কিছু ভালো হচ্ছে। আমার ওদের কথা হচ্ছে যে এআই ফাইল তৈরি করলে রিজেক্ট হয় এটার কোনো বাধ্যকতা নেই, আবার শিলইটি ফাইল তৈরি করলে রিজেক্ট হবে এটারও কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ম্যানুয়ালি তৈরি করেন আর এআই দিয়ে তৈরি করেন, যাই করেন না কেন আমার এই নিয়মগুলো অনুসরণ করেন, আশা করি ফাইল অ্যাপ্রুভ হবে। তো যাই হোক, এটা একটা কুকুরের, বিদেশি কুকুরের একটা শিলইটি। তো
তো এখানে কিন্তু একটা ছায়ার মতো, জাস্ট আর কোনো কিছু নেই। এমনিতে আউটসাইড ভালোই হয়েছে, কিন্তু তেমন আর কোনো কিছু নেই, জাস্ট একটা লেয়ার। এখানে আমরা যদি এটাকে আনগ্রুপ করি দেখবো যে এখানে অনলি একটা লেয়ার। এদিকে নিয়ে আসলাম, জাস্ট এটাই। এখানে আর কোনো জিনিসকে পার্ট পার্ট করার কোনো অপশন নাই, তাই না? তো এটাকে বলা হচ্ছে একদম জিরো ডিটেলস বা লো ডিটেলস, ঠিক আছে। আর এই জায়গাটিতে নিয়ে আসি, এখানে যদি দেখি, এখানে দেখেন কতগুলো পার্ট, তাই না? প্লাস একটা ব্যাং, এটা যে ব্যাঙের ইমেজ, এটা নিঃসন্দেহে। কিন্তু যখন লো ডিটেলস হয় তখন অল্পের জন্য কনসেপ্টটা মানুষ আইডিয়া নাও করতে পারে, যেমন এটা বিড়াল নাকি কুকুর, কিছুটা কনফিউজড। বা আবার কিছু কিছু অনেক সিলুইটি থাকে যেগুলো কোনোভাবে বোঝাই যায় না ঠিকঠাকভাবে যে সেটা বিড়াল নাকি কুকুর, ঠিক আছে। তো লো ডিটেলস হলে এই সমস্যাগুলো হয়। যখন একটু ডিটেলস বাড়ানো হয় তখন কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে এটা আসলে কী, তাই না? যেমন এখানে ব্যাঙের যে সিলুইটিটা, এখানে একটু ডিটেলিং বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ যে অতিরিক্ত লাইন, চোখ, এগুলোকে একটু স্পষ্টভাবে ড্রয়িং করে দেওয়া হয়েছে। আর পরেরটাতে যদি আসি আমরা, একটা ক্যাট হেড রাখা হয়েছে, এখানে আরও নিখুঁতভাবে ড্রয়িং করা হয়েছে, বিভিন্ন লাইন, চোখ, কান, সব কিছু, লোম বা গোপ, এভরিথিং সুন্দর করে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এই তিনটা কন্টেন্ট থেকে যদি বোঝেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এই বিষয়টা কি বলা হচ্ছে ডিটেলিং, যে এটাকে লো ডিটেলিং, এটা একটু মিডিয়াম ডিটেলিং, আর এটা হচ্ছে হাই ডিটেলিং, ঠিক আছে। তো বর্তমান সময়ে একটু ডিটেইলিং করতে হবে। আমরা একটা সময়ে শুধুমাত্র এই ধরনের নর্মাল সিলুইটি করলেও ফাইল অ্যাপ্রুভ হতো এবং সেলস হতো প্রচুর, কারণ ওই সময়টাতে তো কন্টেন্টের ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে এআই আসার ফলে আমরা জাস্ট ক্লিক করলেই ফাইল তৈরি হচ্ছে। তাহলে চিন্তা করুন, আমরা এখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করি, কেউ কি বসে আছি? কেউ তো বসে নেই, সবাই এই ধরনের কন্টেন্ট দিয়ে ইতোমধ্যে মার্কেট প্লেস জাম করে ফেলেছে। সো এখন ডিমান্ড হচ্ছে একটু আপনাকে ডিটেলস বাড়াতে হবে। যদি ডিটেলস বাড়ান তাহলে কন্টেন্টগুলো সহজেই অ্যাপ্রুভ পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কথা না। তো এবার আসবো আমরা টিপস 2-এ। টিপস 2-এ যে টিপসটা, সেটা হচ্ছে লেয়ার। তো যারা আমরা বুঝি না, বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইন করতেছি এই কাজগুলো, তাদের স্বাভাবিকভাবে না বোঝারই কথা। তো আমি লেয়ারগুলোকে বিষয়টা ক্লিয়ার করে দিই। যে লেয়ার, এই যেমন এটা একটা টান দিলাম, এখানে একটা লেয়ার, এই একটা লেয়ার, প্রত্যেকটা পার্টকে একটা করে আমরা লেয়ার হিসেবে কল্পনা করতে পারি, ঠিক আছে। এবং আমি দেখাই, লেয়ার নামে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ফাংশন রয়েছে। কোথায় লেয়ার? এই জায়গায় লেয়ার। লেয়ারের ভিতরে ক্লিক করলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে পেজ আছে। তো একটা বইয়ের ভিতরে অনেকগুলো পেজ থাকে না, তো প্রত্যেকটা পেজকে আমরা লেয়ার ধরতে পারি, একটা আর একটার উপরে, এরকম অবস্থান, ঠিক আছে। তো দেখেন আমি এটাতে যখন ক্লিক দিব, এটাতে তখন এখানে কোনো না কোনো লেয়ার দেখাবে, অথবা কোনো একটা অফ করে দিব, অন করে দিব, ওই অনুযায়ী মিসিং হবে। এই দেখেন এটা মিসিং হচ্ছে। তারপরে এখান থেকে এটাকে অফ করি, দেখেন এই যে চলে যাচ্ছে। এই জিনিসগুলোকে লেয়ার বলা হয়। তো লেয়ারের টিপসটা কি কাজে লাগবে? লেয়ারের টিপসটা হচ্ছে যে আমরা যখন ফাইল তৈরি করতেছি, লেয়ারগুলো যেন স্পষ্ট থাকে, ক্লিন থাকে, এবং লেয়ারের ভাঙাচুরা যেন না থাকে, ঠিক আছে। আমি যদি আরও স্পষ্ট বলি, আচ্ছা, এই কন্টেন্টটা আর এই দুটা কন্টেন্টের মধ্যে এই লেয়ার বিষয়টা বোঝাতে সক্ষম হব বলে আশা করছি। অর্থাৎ আমরা যখন ডিটেইলিং, মানে একটু প্রথমের টিপসতে তো ডিটেইলিং বোঝার কথা, তাই না? তো সেই অনুযায়ী এই কন্টেন্টগুলো হাই ডিটেল। তো অনেক সময় হাই ডিটেল করতে গিয়ে আবার যদি লেয়ারগুলো ভাঙা চূড়া নষ্ট লেয়ার হয়, তাহলে কিন্তু সেগুলো রিজেক্ট হবে, সেগুলো কোনোভাবে অ্যাপ্রুভ হবে না। তো আমি এবার জুম করে যদি দেখাই, যেহেতু এগুলো ভেক্টর কন্টেন্ট, হাজার হাজার জুম করলে এগুলো ভেঙে যাবে না। দেখেন এই যে টাইগার বা বাঘের যে লায়নের যে সিলোইটিটা, হেড সিলোইটিটা, এটাকে যদি জুম করি, দেখেন হাজার গুণ জুম করলেও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ভেক্টর ফাইলের বৈশিষ্ট্য। অনেক সুন্দর না? কিন্তু এই জিনিসগুলো এমনি দূর থেকে দেখতে ভালোই লাগতেছে, যে না ঠিকই তো আছে, কিন্তু আমরা যখন জুম করব তখন এর ভিতরের রূপ ফুটে উঠবে যে কি ঘটনা। দেখেন অসংখ্য সেরা লেয়ার। প্লাস আমি যদি আরও উপরে যাই, একটু এইদিকে আসি, অথবা এখানে এই জায়গাগুলোতে দেখেন একদম সেরা, নষ্ট, ভাঙাচূড়া,
কিন্তু এমনটা থাকার কথা ছিল না, তাই না? তো এই জিনিসটা রাখা যাবে না, ডিটেইলিংও করতে হবে, কিন্তু এই জিনিস এইরকম করা যাবে না। যেমন এখানে যথেষ্ট ডিটেইলও করা হয়েছে, আবার লেয়ারগুলোর ব্যালেন্স করা হয়েছে একদম পারফেক্ট ক্লিন। এই জায়গাটিতে যদি আরও একটু জুম করে দেখাই তাহলে আরও স্পষ্ট হবেন যে লেয়ারগুলো অনেক সমস্যা। এগুলো সার্কেল হওয়ার কথা ছিল, মানে বৃত্ত হওয়ার কথা ছিল, হয়নি, তেরা বাঁকা হয়ে গিয়েছে। প্লাস এটা স্টার হওয়ার কথা ছিল, এটা স্টারের মতো হয়নি। দ্যাট মিন্স লেয়ারগুলোতে আমাদের সমস্যা। যেটা যেমন হওয়ার কথা সেটা যত ছোটই থাকুক না কেন, সেই ছোট্ট অবস্থাতেও যেন তার শেপটা সে ব্যালেন্স করে রাখে। ঠিক আছে? ধরেন আপনি এখন অনেকে বলতে পারেন এটা যেহেতু ছোট্ট জিনিস ওটা তো বুঝতে পারবে না। এটা মোটেই ভুল করা যাবে না, এটাই সমস্যা। ভেক্টর ফাইল নিয়ে যখন আমরা কাজ করি এটা 1000 গুণ জুম করলেও কোনো সমস্যা হয় না, দেখা যায়। তো স্টার তো এমন না, স্টার কেমন হবে, এরকম। আমি এখান থেকে একটা স্টার ড্রয়িং করে দিচ্ছি, দেখেন এটা একটা স্টার, তাই না? তো স্টারের শেপ এইরকম। তো এটাকে যদি ছোট্ট করে রাখি, তার চেয়ে অনেক ছোট, তাতেও কিন্তু যখন 1000 গুণ জুম করা হবে দেখেন ক্লিয়ারলি দেখা যাবে। তো ভেক্টর ফাইলের ঘটনাবলী এই, একটা কন্টেন্ট যখন ড্রয়িং হবে বা আর্ট হবে তখন সেটার প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা লেয়ার যেন প্রকৃত শেপেই থাকে। ভাঙাচুরা লেয়ার থাকলে সমস্যা, এগুলো ফাইল রিজেক্ট হবে, অ্যাপ্রুভ করবে না, পেন্ডিং রাখবে, অনেক ঝামেলা করবে। ঠিক আছে? তো গেল আমাদের লেয়ারের সলিউশন। দেন আমরা কিসে যাব, পরের টিপসে। পরের টিপসে বিষয়টা হচ্ছে কালার। তো এই কালারের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো এবং যে বিষয়গুলো আপনারা ভুল করেন। তো প্রথমে আমি বেসিক কিছু বিষয় দিয়ে উদাহরণ দেই, তার আগে আমি একদম সরাসরি আমার একটা অ্যাকাউন্ট থেকে উদাহরণ দিই। এই যে দেখেন এই কন্টেন্টটা কিন্তু একদম ক্লিন এবং কালারফুল। ঠিক আছে? অনেকে ভাবেন যে শিলোইটি না অনেক দিলাম বা শিলোইটি রিজেক্ট করে বেশি, যদি এমনটা মনে হয় কারো, আমি তো প্রথমেই বলেছি যে শিলোইটি বা কালার ডাজেন্ট ম্যাটার। আপনার ফাইল কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি নিয়ম অনুসরণ করেন, আপনার সব ধরনের ফাইল অ্যাপ্রুভ হবে এবং সব ধরনের ফাইল থেকে আপনি সেল করতে সক্ষম হবেন। তারপর অনেক সময় যেহেতু আমাদের ইচ্ছা থাকে যে আরে শুধু কালো ইমেজে শিলোইটি ইমেজ দিয়ে আর কতদিন, একটু কালার ফাইল তৈরি করি, ওকে, অবশ্যই করবেন। এবং করতে গেলে এই ধরনের ক্লিন কনসেপ্ট নিতে হবে। দেখেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা এবং কালারগুলো অনেক সুন্দরভাবে পরিপাটি করা। এবং কালারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থিম। এটা হচ্ছে ক্রিসমাস একটা এলিমেন্ট। তো ক্রিসমাসের কালার কি, এইটাই যদি আপনি না জানেন তাহলে তো মুশকিল। ধরেন আপনি শোক দিবসে যদি আপনি রঙিন কাপড় চোপড় পরে যান তাহলে হবে? এটা মানুষ হাসাহাসি করবে, একদম হাসাহাসি তো দূরের থাক, মানুষ রাগও হতে পারে যে আজকে হচ্ছে শোক দিবস আর তুমি এই রঙিন কাপড় পরে আসছো, ব্যাপারটা এমন। আবার যেখানে রঙিন একটা উৎসব, বিয়ের অনুষ্ঠানে আপনি যদি যান একদম সাদা বা কালো কাপড়ে সব কিছু এভরিথিং কালো, সেখানেও মানুষ নেতিবাচকভাবে তাকাতে পারে যে কী রে, ঘটনা কি, তার বিয়ের বাড়িতে আসছে, অনুষ্ঠানে আনন্দ নাই নাকি, ব্যাপারটা এমন। তাহলে কালার খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ক্রিসমাসের কালারে স্বাভাবিকভাবেই আমরা যখন কালারাইজ করতে যাব তখন ক্রিসমাস সংক্রান্ত কি কি কালার হয় সেইভাবেই দিতে হবে। আমি যখন ইউএস বা আমেরিকান কোনো থিম নিয়ে কাজ করব, আমেরিকান কোনো ভাব গাম্ভীর্য নিয়ে কাজ করব, তখন আমেরিকার ফ্ল্যাগের বা তাদের যে ন্যাশনাল কালার সেইটাকে অ্যাপ্লাই করার ট্রাই করব। তো যারা আসলে আমরা নতুন গ্রাফিক্স ডিজাইন করি তাদের ক্ষেত্রে এটা অনেক সমস্যা হবারই কথা, কারণ জানি না আমরা এই জিনিসগুলো, তাই না? এটা জানার জন্য কঠিন কিচ্ছু করতে হবে না, একদম ইজি। ধরেন আপনি কোনো কালার জানেন না, তখন আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন, যেমন ক্রিসমাস টি শার্ট ডিজাইন বা কোনো একটা ডিজাইন দিলেও দেখবেন যে কোন কোন কালার অন্যান্য ডিজাইনাররা ব্যবহার করে। ঠিক আছে? তো এক এক ডিজাইন এক এক ব্যবহার করতে পারে। তবে আপনি একটা কাজ করতে পারেন, ক্রিসমাস কালার লিখে সার্চ করবেন, কালার প্যালেটস দিলে এক্স্যাক্টলি ক্রিসমাসের জন্য কোন কোন মেইন কালারগুলো ব্যবহার করা হয় এখানে দেয়া রয়েছে। যে এখানে গ্রিন, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, তারপরে ইয়েলো, লাইট কি বলে রেড, ডার্ক রেড। ধরেন আপনি ইউএসের কালার, তো ইউএসএ নিয়ে মনে করুন কয়েকদিন আগে নির্বাচন চলে গেল, তো সেক্ষেত্রে যদি কোনো ডিজাইন করতেন তাহলে এই কালারগুলো বেশি রাখার ট্রাই করবেন। আমরা যখন শিলোইটি ডিজাইন করি তখন তো একটা ব্ল্যাক কালার থাকলেই এনাফ, তাই না? সিঙ্গেল একটা কালার হলেই হয়। বাট যখন আমরা কোনো একটা থিম বা কোনো একটা কনসেপ্টকে ফোকাস করে ডিজাইন করব তখন এই বিষয়গুলো মনে রাখা এবং করতেই হবে, তা না হলে ওগুলো রিজেক্ট হবে, অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? তো এইভাবে আপনি যে কোনো ধরনের, ধরেন আমরা কি হ্যালোউইনের কালার দরকার, রাইট? তো হ্যালোউইন দিয়ে দিই।
তো হ্যালোইনের কালারগুলো এগুলো, কেউ কিন্তু ভুল দিবে না, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গাতে রেজাল্ট একই। আর একটু ডিজাইন সংক্রান্ত বিভিন্ন ওই ধরনের ডিজাইনগুলো দিয়ে গুগলে সার্চ করবেন, দেখবেন যে অন্যরা কী কী কালার ব্যবহার করেছে। তো হ্যালোউইনের মোটামুটি এই কালারগুলোই ব্যবহার করা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার, কিন্তু কালার নিয়ে আরও কথা আছে, কালার নিয়ে কথা শেষ নাই, আমি আরেকটু এখানে বলার চেষ্টা করি। এবার আসবো কালার, তাই না? কালারের অন্যান্য বিষয়গুলোতে এখানে আসি। আচ্ছা, একটা একটা করে কন্টেন্ট নিয়ে আসি। এই কন্টেন্টটাতে কালারের কি ভুল হয়েছে আপনাদেরকে দেখাই। এই জায়গাটিতে দেখি, তার দুইটা কান যদি আপনি গ্রিন কালার করেন তাহলে দুটাই গ্রিন থাকার কথা ছিল, কিন্তু দুটাই গ্রিন আছে, বাট কি টেম্পারেচারের পরিবর্তন, এখানে ডার্ক গ্রিন এখানে লাইট গ্রিন। তো এইটাই মূলত ভুল, এই ভুলটুকুও করা যাবে না। আপনি যদি দুটাই গ্রিন করেন তো ওকে, তাহলে দুটাই সেম গ্রিন করেন। এটার জন্য যেটা করা যেতে পারে, যেমন হয় আমি এই কালারটাই দুটো রাখবো অথবা এই লাইটটাই দুটো রাখবো। তো আমার এটা রাখাই বেটার, কারণ পায়ের যে গ্রিন কালারটা এটা সেম, বাট এটা একদম আলাদা। তো আমি এটাকে ক্লিক করে এভাবে নিয়ে নিলাম। তো তারপরে এটা কিন্তু খুব মেজর ত্রুটি না, এটা মোটামুটি হালকা লাইট আর ডার্কের ফ্যাক্ট, তো এটা কোনো সমস্যা না। বাট সমস্যাটা দাঁড়ায় তখন যখন আকাশ পাতাল সমস্যা করে ফেলেন। এই যে পা দেখেন তো, এই দুটো পা যদি হোয়াইট হয় তাহলে এটা কিভাবে গ্রিন পায়ের কালার হয়, তাই না? প্লাস দেখেন এখানে এটা যদি ইয়েলো হয়, এটা যদি ইয়েলো হয়, তাহলে এইখানে কেন এরকম হবে কালারগুলো? তো এমনভাবে যখন আমরা দেই তখন অটোমেটিক্যালি মার্কেট প্লেসগুলো বুঝতে পারে এগুলো আমরা এআই দিয়ে তৈরি করেছি, ফলে রিজেক্ট করে দেয়। ঠিক আছে, তো এইটাই সমস্যা। আমরা এটা কালারগুলো চেঞ্জ করব। ধরেন এটাকে তাহলে আমি হোয়াইট কালার করব, এই পার্টটুকুকে হোয়াইট কালার করতে হবে, এটা করতে হবে। এইগুলো হচ্ছে মেজর ভুল, কারণ এগুলো যদি ম্যানুয়ালি তৈরি করা হয় একটা ডিজাইনের নিশ্চিতভাবে এই ভুলটা করবে না, তাই না? এরকম। তো আর কোথায় ভুল আছে আরও দেখাই কালারের, যেমন এখানে এই যে ভুলগুলো। আরে ভাই দুটা পা এরকম হঠাৎ করে আবার ওই দুটা পা ওই রকম হওয়ার তো কোনো কারণ নেই, অথবা যদি হইলেও তাহলে এখানেও তো রেড হওয়ার কথা ছিল, বা এইটাও তো অরেঞ্জ কালার বা ওই টাইপ কালার হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু রেড হয়ে আছে, বাট এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটাও তো হওয়ার কথা না। কথা হচ্ছে যে এগুলো যেহেতু ইয়েলো, এটাও ইয়েলো হবে। অনেক সময় দুটো লেয়ারকে সেপারেট করার জন্য একটু ডার্ক অ্যান্ড লাইটের পার্থক্য করা হয়, বাট এত পার্থক্য তো না, তাই না? বাট এটা যদি সিমিলার থাকতো তাতেই কিন্তু বেটার লাগতেছে, রাইট? তো এই যে কালার সমস্যা, এই কালার সমস্যাগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এবার আসবো কালার সংক্রান্ত একটা কঠিন আরও ডেঞ্জারাস প্রবলেমের কথা আসবো। ঠিক আছে, এগুলো গেলেও সিম্পল ইরর, এটা সহজে ঠিক করে দেয়া যায় চাইলে, কিন্তু এই জায়গাগুলো আপনি ঠিক করতে পারবেন না। ধরেন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না কন্টেন্টটা, এগুলো তো কেমন মানে একদম নর্মাল, বাট এটাকে অনেক রিয়েলিস্টিক এবং অনেক হাই কোয়ালিটি লাগতেছে, তাই তো? কেন লাগতেছে? কারণ এর কালার ডিটেলিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে দেখেছিলাম নর্মালি ডিটেলিং, লেয়ারের ডিটেলিংয়ের ব্যাপার, বাট এখানে আমরা কালার ডিটেলিং, এখানে সীমিত কালার ব্যবহার করা হয়েছে। হয়তোবা এটাতে কয়টা কালার আছে আমরা গুনতে পারবো, ধরেন এই কালারটিতে এখানে কয়টা কালার আছে আমরা কিন্তু গুনে বের করতে পারবো। আমি মার্কেট প্লেসে আমার কন্টেন্টটা দেখেন, এটা কিন্তু অনেকবার সেল হয়েছে। একটা কালার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অ্যান্ড ইয়েলো, ছয়টা কালার আমরা সেপারেট করে গুনতে পারছি। কিন্তু এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু গুনে শেষ করতে পারবেন না। এই ধরনের কন্টেন্টে, এই কন্টেন্টের ক্ষেত্রে এখানে এত বেশি কালার আছে। ঠিক আছে, কারণ এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, রেড কালারে অনেক লাইট এরকম অনেক। ঠিক আছে, প্লাস গ্রেডিয়েন্ট ব্যবহার, এখানে গ্রেডিয়েন্ট কম থাকলেও গ্রেডিয়েন্ট বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই, তাহলে আরও ক্লিয়ার হবেন। ধরেন আমি এখান থেকে একটা কোনো শেপ নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দিব একটা কিছু এখানে দিলাম, অথবা ফিল কালারটাই গ্রেডিয়েন্ট। তারপর দেন এখানে আমি অসংখ্য কালার নিতে পারি, অথবা গ্রেডিয়েন্টের এখানে সেট নাই না, ওকে নো প্রবলেম। এখান থেকে আর পয়েন্ট নিচ্ছি এখানে একটা, দেন প্রত্যেকটা পয়েন্টকে আবার পৃথক কালার ব্যালেন্স করা যাবে। এখানে আলাদা আরেকটা পয়েন্ট নিচ্ছি যে প্লাস, তারপরে দেন এখানে আরেকটা দিকে নিয়ে আসি।
এটাকে দিয়ে দিলাম রেড কালার। তো কালার হয়তো আমার এখানে কয়টা নিয়েছি, আমি যে যদি পয়েন্টগুলো হিসাব করি, এখানে ক্লিক দিলে পয়েন্টগুলো পাওয়া যায়, 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট। তার মানে 5টা কালার আমরা গুনতে পারি, তাই তো? একটা ব্ল্যাক কালার, একটা রেড কালার, একটা অরেঞ্জ টাইপ, একটা পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার। বাট প্রকৃত পক্ষে যখন এটাকে জুম করা হবে, এখানে কালার সেপারেট করতে গেলে এখানে অসংখ্য আনলিমিটেড কালার আছে। কারণ এখানে হোয়াইটের ডার্ক হোয়াইট, গ্রে হোয়াইট, তারপর পিঙ্কের লাইট হোয়াইট, ডার্ক পিঙ্ক, এরকম অনেক, মানে ডার্ক এবং লাইট সংমিশ্রণ হয়েছে। সো প্রত্যেকটা কালারকে আলাদা করা যাচ্ছে না। প্লাস আবার আমরা যদি চাই যে পিঙ্ক কালারের এরিয়া কত থেকে কত, এটা বুঝতে পারবো, পাওয়া যাচ্ছে না, যে পিঙ্ক কালার যাইতে যাইতে মিশে গিয়েছে। সো এর যে প্রকৃত সীমানা কত দূর, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। বাট আমাদের কন্টেন্টের যদি আমরা খেয়াল করি, রেড কালার এই পর্যন্ত আর নাই, বাউন্ডারি দেয়া আছে, নির্দিষ্ট করা আছে, বা গ্রিন কালারের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, কিন্তু এই জায়গাটিতে বাউন্ডারি খুঁজে পাওয়া মুশকিল। দ্যাট মিনস এটাকে গ্রেডিয়েন্ট কালার বা রংধনুর কালার। তো যখন ওই ধরনের হাই ডিটেইলিং কালারের ব্যবহার করা হয়, গ্রেডিয়েন্ট বা অনেক বেশি কালার, এগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি কালার যেগুলো আছে কালার চেকার বা কালার কাউন্টার দিয়ে, তখন দেখা যাবে যে এখানে প্রচুর কালার আছে। তো এই এত বেশি কালার করতে গিয়ে কন্টেন্টের লেয়ারের অবস্থা খারাপ হয়, সেই সঙ্গে এত বেশি কালারের কন্টেন্টগুলো স্বাভাবিকভাবেই রিজেক্ট করে দেয়, অথবা অ্যাপ্রুভ করলে অনেক সময় নেয়। তো আশা করি কালার সংক্রান্ত এই টিপসটি ভালো লেগেছে বা বুঝতে সক্ষম হয়েছেন। ওকে, দেন পরবর্তী টিপসে যাচ্ছি। পরবর্তী টিপস হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে হচ্ছে বাংলা কথায় উপস্থাপন, ঠিক আছে? তো উপস্থাপনের আগে আমি যাব টিপস নাম্বার 5-এ, সিঙ্গেল কনসেপ্টস। এস হবে না, এটা কনসেপ্ট হবে, যেহেতু সিঙ্গেল কনসেপ্ট। তো সিঙ্গেল কনসেপ্ট কি বা কনসেপ্ট কি বিষয়টা, তো আমরা এটাকে বোঝানোর জন্য অলরেডি এগুলো যেগুলো দেখেছেন এখান থেকে ক্লিয়ার হওয়ার কথা, এইটাকে যদি আমরা বুঝাই তাহলেই বুঝবেন। এগুলো তো দেখেন তো কি, এখানে একটা মাত্র পান্ডা, পান্ডার আশপাশে আর কিছু আছে? কোনো টেবিল চেয়ার বা বিড়াল বা গাছপালা কোনো কিছু আছে? নাই। এগুলোতে আছে কোনো কিছু নেই, জাস্ট একটা সিঙ্গেল কন্টেন্ট, ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? বাট এই জায়গাটিতে দেখেন আমি কি করেছি, এখানে অনেকগুলো কনসেপ্ট। এখানে একটা জানালা বা ওয়াল ক্যানভাস, এখানে একটা চেয়ার, এখানে একটা আবার ক্রিসমাস ট্রি, আবার ক্রিসমাস ট্রির ভিতরে স্টার, তারপর বল, তারপর মাছ, বিড়াল, গিফট বক্স। ফলে অনেকগুলো কনসেপ্ট হয়েছে, মানে সিঙ্গেল কনসেপ্ট না, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট যেটাই বলেন, যেভাবে ধরেন, এই কনসেপ্টটা একটা কমপ্লেক্স কনসেপ্ট, অনেকগুলো বিষয় রয়েছে। অনেকগুলো বিষয় যখন আমরা এআই দিয়ে করতে যাই, স্বাভাবিকভাবে একটাও ভালো বানাইতে পারে না, সবগুলোকে গোজামিল দিয়ে বানিয়ে দিয়েছে, তাই না? তো যদি মানে সিঙ্গেল কনসেপ্ট ছাড়া যে মানে এরকম মাল্টিপল বা কমপ্লেক্স কনসেপ্ট চলবে না এমনটার কোনো বাধ্যকতা নেই, অবশ্যই চলবে। কিন্তু আমরা যেহেতু এআই দিয়ে কন্টেন্টগুলো তৈরি করতেছি, এর ফলে যেটা হচ্ছে, কমপ্লেক্স কনসেপ্ট নিয়ে কাজ করতে গেলে যে কনসেপ্টগুলো তৈরি হয় তাতে এআই অসংখ্য ভুল করে ফেলে। এই কারণে আমরা এই ধরনের কমপ্লেক্স কনসেপ্ট না নিয়ে জাস্ট সিঙ্গেল কনসেপ্ট নিব এবং ক্লিন কনসেপ্ট নিব। নিতে পারি 2টা 1টা 3টা এরকমভাবে নিতে পারি, ওটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? নিতেই পারি, বাট কনসেপ্টগুলো যেন আমাদের একদম ক্লিন থাকে। এরকম আমি দেখাই যদি আমার অ্যাকাউন্ট থেকে একটু উপরে, যেমন কোথায় এখানে অনেক কয়েকটা গাছ, বাট তারপর মানে কি বলা হবে যে সিঙ্গেল বা ক্লিন, ঠিক আছে? অথবা যেখানে বান্ডেল করা হয়েছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তৈরি করে বান্ডেল করা হয়েছে। কিন্তু আরও দেখি একটু কমপ্লেক্স নাই বললেই চলে, ঠিক আছে? যেখানে আছে অনেক কয়টা, বাট ওই রকম ডিটেইলিং বা ওই ধরনের কমপ্লেক্স একদম না। তো যদি বুঝতে পারেন তাহলে কাজে লাগাবেন, আশা করি রিজেক্ট কম হবে, ঠিক আছে? এখানে আর একটা জিনিস যেটা আলোচনাই হয়নি, যে অনেক সময় কনসেপ্টের মধ্যে ধরেন এখানে পা থাকার কথা, কুকুরের পা থাকার কথা 3টা 4টা, তাই না? অনেক সময় দেখবেন 2টা আর 2টা নাই, অথবা 4টার জায়গায় 5টা পা হয়েছে, কানের জায়গায় 3টা কান হয়ে গেছে, লেজ 2টা হয়ে গেছে। যেহেতু এআই দিয়ে তৈরি করি, এআই তো আর অত জ্ঞান নাই যে কখন কি করতে হবে, তার মিস্টেক হতেই পারে। তো মিস্টেকলি এই ঘটনা ঘটে, তো ওই ধরনের কন্টেন্টগুলো আমরা দিব না। আবার দেখেন যদি এখানে হ্যাডটা পেঙ্গুইনের উপর দিতই, যেমন এগুলোতে হ্যাডগুলো কত সুন্দর করে দিয়েছে,
তো পেঙ্গুইনের হেডটা এখানে না দিয়ে তো সে এখানে দিতে পারতো, তাই না? না দিয়ে এখানে পিঠের মধ্যে দিছে। সো এটা একটা রং কনসেপ্ট, ঠিক আছে? রং কনসেপ্টও দেয়া যাবে না। আবার অনেক সময় মানুষের যদি কালার কন্টেন্ট বানান বা শিলো এটা যাই করেন, মানুষের হাত আছে সেখানে দেখা যাচ্ছে, এবং সে হাতের মধ্যে দেখা যাচ্ছে 3টা আঙ্গুল, আর এক হাতে দেখা যাচ্ছে 6টা আঙ্গুল, অথবা আর এক হাতে দেখা যাচ্ছে 5টা আঙ্গুল। এই ধরনের রং কনসেপ্টগুলো নেওয়া যাবে না। আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। আচ্ছা দেন আরেকটা টিপসে যাব। 6 নাম্বার টিপসে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুর আগে আমরা যাব এবার প্রেজেন্টেশন। এটা এক্সপ্লেন হয়নি, তাই না? তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় নির্ভর করে যে আপনি সিঙ্গেল কনসেপ্ট রাখবেন, নাকি বান্ডেল রাখবেন, নাকি আপনি কিভাবে ডিসপ্লে করবেন। এটাই মূলত হচ্ছে প্রেজেন্টেশন, উপস্থাপন। তো আমরা নতুনরা স্বাভাবিকভাবে যেটা করি, এটা একটু আগে আলোচনা করলাম যে এটা কিন্তু গুড কন্টেন্ট, ডিটেইলিং শিলুইটি হলেও এটা ডিটেইলিং এভরিথিং এবং লেয়ার এভরিথিং গুড, বাট তারপরে এটা আপলোড করতেছেন সেটাও রিজেক্ট করে দিচ্ছে মার্কেট প্লেস। তখন তো আপনি অনেক হতাশ হয়েছেন, আরে সব কিছুই তো ওনার কথা মতো শুনলাম, তারপরেও রিজেক্ট করে দিল, সব কিছু ঠিকঠাক করে দিয়েছি সেটা রিজেক্ট করে দিল, তাই না? তো তাদের জন্য বলি যে এখানে প্রেজেন্টেশনের ইরর আছে, প্রেজেন্টেশন বা উপস্থাপনের ইরর আছে। অর্থাৎ আমরা যখন মার্কেট প্লেস একটা ফাইল আপলোড করব, সেটাকে আমরা প্রেজেন্টেশন করার ক্ষেত্রে একটু ভালো করে করতে হবে। আচ্ছা এখানে রাখি, এটার থেকে একটু ডুপ্লিকেট নেই, তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝবেন। এটাকে ডিলিট করে দিই লেয়ারটা, অথবা থাকলেও সমস্যা নেই। এই কন্টেন্টটাকে আমি গ্রুপ করে নিচ্ছি Ctrl+G এবং এখানে রাখতেছি। আর একটু বড় করে দেই এইটা, অথবা আমি যদি এখানে রাখি, এই অবস্থায় আপলোড করি, এটা ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। অর্থাৎ এক কর্নারে এই জায়গাটাতে কি করবেন, রোয়া লাগাবেন, এত ফাঁকা রাখছেন, ঠিক আছে? তো এটাকে ধরে অ্যালাইনমেন্ট করে নিতে হয়। এখানে একটা ক্লিক, এখানে একদম সেন্টারে। আর এটাতে কি হয়েছে, উপরে স্পেস নাই, নিচে স্পেস নাই, দুই সাইডে স্পেস আছে কিন্তু উপরে এবং নিচে নাই, বটম অ্যান্ড টপে কোনো স্পেস নাই। তো এই স্পেসগুলোকে বলা হচ্ছে সেফ এরিয়া। আমাদের গ্রাফিক্স ডিজাইনের ভাষায় বলা হয় সেফ এরিয়া। একটা কন্টেন্ট যখন আমরা প্রেজেন্ট করব অথবা বান্ডেল যাই করি না কেন, এর চারিদিকে একটা নির্দিষ্ট সেফ এরিয়া রাখতে হবে, ফাঁকা জায়গা। আপনি একদম এরকম বসিয়ে একদম ফুলফিল করে দিতে পারেন না, দেওয়া যায় কিন্তু দেখতে খারাপ লাগে, বিকট লাগে চোখে, তাই না? এই কারণে সুন্দর করে একই জিনিস, জাস্ট শুধু প্রেজেন্টেশন, একটু কোথায় বসাবেন, কেমনে বসাবেন। অনেকে উপরে বেশি রাখে, নিচে ফাঁকা রাখছে, কেউ ডানে রাখে, কেউ কর্নারে রাখে, আবার কেউ ছোট্ট রাখে, বেশি সেভ এরিয়া করতে গিয়ে এটা রাখে। আরে ভাই চারিদিকে এত স্পেস রাখার কি দরকার? এখানে কি রোয়া লাগাবো আমরা, তাই না? তো অবশ্যই আমার কন্টেন্টটা বড়ও করা যাবে না, আর্টবোর্ড অনুযায়ী ছোটও করা যাবে না, একটা নির্দিষ্ট গ্যাপ চারিদিকে রাখার ট্রাই করব। আর আপনি এটা স্কোয়ার সাইজও নিতে পারেন, অথবা আর্টবোর্ড যেটা স্কোয়ারও নিতে পারেন, বা এরকম ল্যান্ডস্কেপ নিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? বাট আপনার চারিদিকে একটা যথেষ্ট স্পেস থাকতে হবে। এই স্পেসের নামটা হচ্ছে সেফ এরিয়া। আর অ্যালাইনমেন্টের ব্যাপার, অর্থাৎ সেন্টার একদম পারফেক্টলি সেন্টারে রাখতে হবে, এইভাবে প্রেজেন্ট করতে হবে। আর যদি বান্ডেল করেন, বান্ডেল করার ক্ষেত্রেও আপনি চারিদিকে সেফ এরিয়া রাখবেন। এটারে আমি যদি বান্ডেল দেখাই, এখানে একটা রাখলাম, এখানে একটা, এদিকে ডুপ্লিকেট, Ctrl+D ডুপ্লিকেট, 4টা, দেন এগুলোকে এক লাইন করে নিচ্ছে। বান্ডেলের লাইন ফাইল ঠিক রাখতে হবে, এটা লাইন ঠিক করলাম, ঠিক আছে? এটা ডুপ্লিকেট, এবং প্রত্যেকটা কন্টেন্ট থেকে প্রত্যেকটা কন্টেন্টের গ্যাপটাও যেন ঠিক থাকে। Ctrl+D দিয়ে আমি এগুলোকে সমানভাবে চারিদিকে ঠিক করে নিলাম। এখন আমি এইভাবে রেখে দেব, Ctrl+G। অনেক সময় অনেকে কি করে, এটা এমনভাবে অ্যালাইনমেন্ট করে, অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। ধরেন কোনো একটা উপরে গেছে, লাইন ফাইল ঠিক নেই আর কি। অ্যাসেম্বলিতে স্যারের অনেক বকা খাইছেন না এই অ্যাসেম্বলি নিয়ে, লাইন ফাইল নিয়ে? তো বুঝতে পারছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। অথবা কেউ এইদিকে রাখছে, কেউ এদিকে রাখছে, মানে বিক্ষিপ্তভাবে, কোনো মিল নেই, লাইনের মিল নেই, ফাইলের মিল নেই, সেভ এরিয়ার নাই, কন্টেন্ট একই, জাস্ট লাইন ফাইলের কম বেশি থাকলেই এটা মানে প্রেজেন্টেশনটা খারাপ। বাট প্রথমে আমি যেটা করেছিলাম তখন কিন্তু লাইন ফাইল এভরিথিং অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সো প্রফেশনাল মানের সব কিছুই হইতে হবে। আর প্রফেশনাল মানেই হচ্ছে এভরিথিং একদম পিক্সেল পারফেক্ট, একটা পিক্সেলও সমস্যা হবে না,
প্রত্যেকটা পিক্সেল ঠিকঠাক মতো থাকবে, এক বিন্দুও ভুল করা যাবে না। ঠিক আছে, তো এটাই ছিল মূলত প্রেজেন্টেশন। এবার আসি একটা কঠিন বিষয়, যেটার কোনো আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না সহজে। এটার নাম হচ্ছে মার্কেট ভ্যালু। তো এটা মনে হয় অলরেডি বলেই ফেলেছি যে ইতোমধ্যে আমরা কিন্তু এআই ব্যবহার করতেছি প্রায় 1 বছর 6 মাস প্লাস, এবং প্রচুর ফাইল দেয়া হচ্ছে। আগে একটা সময় ছিল মার্কেটে ফাইলই ছিল না, আপনি যা দিবেন তাই নেবে। কিন্তু এখন কিছু কিছু ফাইল এত বেশি হয়ে গিয়েছে যেগুলো কিনবে কে? তো স্বাভাবিকভাবেই মার্কেট প্লেস আর ওই ধরনের ফাইলগুলো তারা চাচ্ছে না। অর্থাৎ যোগান যখন বেশি হয়, চাহিদা তখন মানুষের কম হয়, তাই না? এই কারণেই আপনার ফাইল যত ভালো কোয়ালিটি হোক, ফাইলগুলো রিজেক্ট করে দিবে এবং অ্যাপ্রুভ করতে চাইবে না। বাট আপনি যদি ক্রিয়েটিভিটি দিয়ে কিছু ডিফারেন্ট স্টাইলের, ইউনিক স্টাইলের ফাইল তৈরি করেন, তাহলে কিন্তু মার্কেটে সেটার যথেষ্ট ভ্যালু আছে। তো এটা বোঝানোটা খুবই মুশকিল, আপনার নিজেকেই উপলব্ধি করতে হবে, রিসার্চ করতে হবে, মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখতে হবে। আর দিন দিন কাজ করলে দিন দিন এটা আবার এমনিতেই মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে। তো অনেকে যে ভুলটা করে, কি করে, ধরেন আমি কাজ করি, আমার অ্যাকাউন্টগুলো যেহেতু পাবলিকলি দেখাই, অনেকে খুব চালাক চিকন বুদ্ধির লোক যারা, তারা কি করবে, আমার প্রোফাইলে গিয়ে আমি কি কি কন্টেন্ট তৈরি করেছি এই কন্টেন্টগুলোকে অনুসরণ করে এক্স্যাক্টলি ওইটাই করে। তা আমি মনে করি ওই লোকটা আসলেই অনেক মেধাবী এবং ট্যালেন্ট। বাট মার্কেট প্লেসের কিছু নিয়ম আছে, এটা না মানলে আপনার এই চালাকি আপনার বিপদের কারণ হবে। কি সেটা? যে আপনি একটা বিখ্যাত ডিজাইনারকে অথবা আপনি কোনো একটা প্রতিষ্ঠিত প্রোফাইলকে হুবহু কপি করতে পারেন না, এটা হচ্ছে ভায়োলেশন, অথবা এদের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রতিযোগিতামূলক আচরণ করা যাবে না। আর যেহেতু এআই পারে না কি নাই, সব কিছুই পারে। তো আপনি যখন একটা প্রফেশনাল বা আগে থেকে একটা ডিজাইনারের ক্রিয়েটিভিটিগুলোকে নিয়ে গিয়ে সিমিলার ফাইল তৈরি করতেছেন, তখন যে প্রকৃত ক্রিয়েটর, প্রকৃত ডিজাইনার, তার কিন্তু আগ্রহ কমে যাবে, তার মধ্যে হতাশা তৈরি হবে। আরে আমি এত কষ্ট করে তৈরি করে আর মানুষ আমাকে কপি করে নেয়, তাহলে তো তার নতুনত্ব ক্রিয়েট করার কিছু থাকবে না, ইচ্ছা থাকবে না। প্লাস যারা এই কাজটা করতেছে তারাও অনবরত এই কাজটি করতে থাকলে কি হবে, তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি জন্ম নেবে না, তাই না? আমরা ম্যানুয়ালি করি অথবা এআই দিয়েই তৈরি করি, এআই এর মধ্যেও প্রচুর অপশন রয়েছে, প্রম্পট রয়েছে, প্রচুর টেকনিক রয়েছে। তো এগুলো আমার পেইড কোর্সগুলোতে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিটেলস শেখানো হয়, ঠিক আছে, যে কিভাবে আমরা ক্রিয়েটিভিটি যুক্ত করি। তো যাই হোক, আমার কোর্স করতে হবে না, আমি জোর দিচ্ছি না যে কোর্স করেন, বাট আপনাকে রিসার্চ করতে হবে যে কোন ধরনের ফাইল তৈরি করা উচিত। আমি একটু ভিন্ন কিছু তৈরি করি, তো এই ধরনের প্রফেশনাল বা বড় বড় চ্যানেলগুলো বা আইডিগুলো ফলো করতে পারেন বা অ্যাকাউন্টগুলো ফলো করতে পারেন, বাট হুবহু কপি করতে যাবেন না। হুবহু কপি করতে গেলে আপনার স্বাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। বাট এগুলো দেখতে হবে, দেখলে কি হবে, আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে যে ও এটা করে তাহলে আমি সামথিং এরকম কিছু না হোক ডিফারেন্ট কিছু করি, মানে আপনার এই সেন্সগুলো তৈরি হবে। ঠিক আছে, তো অনুসরণ করবেন, বাট সম্পূর্ণ ডিফারেন্ট ইউনিক স্টাইলে ফাইল তৈরি করবেন। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে মার্কেট ভ্যালু। আর আপনি যখন হুবহু করতে যাবেন, আরে ভাই ওই ধরনের ফাইল তো অনেক দেওয়া আছে, আমারও অনেক প্রোফাইল যারা অনুসরণ করে এতদিন কাজ করতেছেন, হ্যাঁ প্রথম দিকে গুড রেজাল্ট পাবেন, কিন্তু এই রেজাল্টে খুশি হবার কারণ নাই, আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে, যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আজ অথবা কাল, এমন অনেক ঘটনাই ঘটেছে। সো হুবহু কারো কন্টেন্ট অনুসরণ করে ফাইল আপলোড করবেন না। এখন ধরতেছে না জন্য খুব খুশি হওয়ার কিছু নেই, যে কোনো মুহূর্তে ধরে আপনাকে একদম ব্যান করে দিবে। ঠিক আছে, তো অনেকগুলো কথা বললাম। তো অনেকে মনে করতে পারেন এই কোডটা অনুসরণ করলেই কি ফাইল অ্যাপ্রুভ পাওয়া যাবে দ্রুত? হ্যাঁ, আমি বলবো যে এই জিনিসগুলো অপেক্ষাকৃতভাবে বেসিক এবং মৌলিক, যেগুলো আপনাকে অনেক বেশি দক্ষ করে তুলবে এবং আগের চাইতে অনেক বেশি কোয়ালিটিফুল ফাইল তৈরি করতে সহায়তা করবে এবং ফাইল অ্যাপ্রুভের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। বাট এখানেই কিন্তু শেষ না। ফাইল অ্যাপ্রুভের ক্ষেত্রে, ফাইল সেলের ক্ষেত্রে এ ধরনের আরও অসংখ্য ফ্যাক্ট কাজ করে। টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, একটা করে টার্মস অ্যান্ড মার্কেটের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যাখ্যা করতে গেলেও অনেক সময় লাগবে ভাই, এটা 1.5-2 ঘন্টার ক্লাসেও শেষ করা সম্ভব না। যেটা আমি কি করি, আমার পেইড কোর্সগুলোতে বিভিন্ন ক্লাসে ধারাবাহিকভাবে ধীরে ধীরে এই টিপসগুলো শিখিয়ে বা একদম লাইভ প্রজেক্টগুলোতে কাজ করা দেখিয়ে কিন্তু তাদেরকে এক্সপার্ট করে গড়ে তোলা হয়। ফলে ট্রেনিং শেষ হতে হতে অসংখ্য ফ্যাক্টর তারা বুঝে যায়, ফলে তাদের এই রিজেকশনের পরিমাণটা কম হয়।
ঠিক আছে? তো আর এই অনেক বিষয় থাকে, এত বিষয় আসলে পাবলিকলি শেয়ার করা সম্ভব হয় না, তারপর শেয়ার করার চেষ্টা করছি আপনাদের রেসপন্সের জন্য। আপনারা কমেন্ট করে মতামত জানাবেন, আর আপাতত এই কটাকে কাজে লাগান। যদি সময় সুযোগ কখনো পাই তাহলে ভবিষ্যতে আরও এই ধরনের টিপস নিয়ে আসব। তবে খেয়াল করুন যে এখানেই কিন্তু সীমাবদ্ধ না, এখানে অনেক টিপস আছে, মানে অনেক ফ্যাক্টর আছে যেগুলো মেনে চলতেই হবে, তা না হলে আপনি ফাইল অ্যাপ্রুভ করাতে পারবেন না। ঠিক আছে? তো আজকে অনেকগুলো কথা হলো, যাই হোক কেমন লাগলো জানাবেন। আর পরবর্তীতে এই ধরনের টিপস পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটার সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করার যদি কারো মানে কৃপণতা থাকে যে সাবস্ক্রাইব করলে আমি বড়লোক হয়ে যাব বা আপনার 1000 টাকা লস হয়ে যাবে, এমন যদি কেউ মনে করেন, সাবস্ক্রাইব করতে হবে না ভাই, আমার সাবস্ক্রাইবের দরকার নেই। বাট আপনি যদি বিষয়গুলোকে অনুসরণ করতে চান, প্রয়োজনে লিঙ্কগুলোকে সেভ করে রাখবেন, যাতে পরবর্তী দিনে আপডেটগুলো আপনি খুঁজে বের করতে পারেন। আর মতামত অর্থাৎ কমেন্ট করলে যেটা হয় যে আসলে আমি বুঝতে পারি যে আমি যে বিষয়গুলো আপনাদের শেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, আসলে আপনারা বুঝতে পারতেছেন কি না। আমি এমন একটা মেন্টর, আমি যে জিনিসটা মানুষকে বোঝাই সেটা যদি না বুঝে আমার মাথা কাজ করে না যে কেন বুঝবে না, তাহলে আমাকে আর কিভাবে বোঝানো যেতে পারে, এই বিষয়টা আমার কাজ করে। আর একটা কাজ করবেন, আমার এই ভিডিওর নিচে ফেসবুক একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই গ্রুপটিতেও আপনারা যুক্ত থাকবেন। এই ধরনের মাইক্রো স্টক বা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে গ্রুপটিতে, এবং সেখানেও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দেয়া হয় যতটুকু সম্ভব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে টাটা, বাবাই।